নমস্কার। আমরা সিপিআইএম রাজ্য ওয়েবসাইটের তরফ থেকে আজ একটি সংক্ষিপ্ত আলোচনা করতে এসেছি। আলোচনা করব আমরা বিশিষ্ট কমিউনিস্ট নেতা, আমাদের পার্টির সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির রাজ্য সাধারণ সম্পাদক কমরেড জিয়াউল আলমের সাথে। আজ যখন বসে আমরা এই আলোচনাটি করছি তখন আমাদের সামনেই আসন্ন 9 জুলাই। বিভিন্ন সর্বভারতীয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, বিভিন্ন শিল্পভিত্তিক ফেডারেশন, বিভিন্ন শিল্পের বিভিন্ন ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন, ছোট বড় মাঝারি বিভিন্ন সংগঠন, তার সাথে সংযুক্ত কিষাণ মোর্চা, তার সাথে এমনকি 12 জুলাই কমিটি, এরকম বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠনকে নিয়ে ডাকা এই সর্বভারতীয় ধর্মঘট আগামী 9 জুলাই। সেই নিয়ে আলোচনা করতে আমরা আজকে এসেছি জিয়াদার সাথে। তো এরকম একটা পরিস্থিতিতে জিয়াদার আরেকটা পরিচয় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ধর্মঘট নিয়ে তো প্রশ্ন করবো আমরা, সেই নিয়ে তো আসবোই, ধর্মঘট নিয়ে আলোচনা করতেই এসেছি, কিন্তু এর বাইরেও জিয়াদার আরেকটা পরিচয় আছে। জিয়াদা চা বাগিচা শ্রমিক ইউনিয়নের সাথে বহু বছর ধরে যুক্ত এবং ওনার এই নিয়ে অভিজ্ঞতা সেটা তুলনাহীন। তার সাথে বিভিন্ন চা শিল্পের যে সকল ইউনিয়ন আছে তাদেরকে নিয়ে গঠিত যে জয়েন্ট ফোরাম, সেই জয়েন্ট ফোরামেরও জিয়াদা আহ্বায়ক। তাই চা শিল্প এবং চা শিল্পের শ্রমিকদের প্রশ্ন নিয়েই আমরা প্রথম জিয়াদার কাছে আসব। আচ্ছা জিয়াদা, চা শিল্পের যে শ্রমিক, সেই শ্রমিকদের যে পাট্টার অধিকার, ন্যূনতম মজুরি আদায়ের যে লড়াই, সে লড়াই আমরা এতদিন ধরে সংগঠিত করে এসেছি। আজকের দিনে দাঁড়িয়ে চা শিল্প এবং চা শিল্পের শ্রমিকদের কি অবস্থা এবং তাদের লড়াইকে আমরা কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি? চা শিল্পের যে লড়াই, এটা একটা বৃহত্তর সামাজিক লড়াই। আপাত দৃষ্টিতে দেখলে এটাকে মনে হতে পারে যে ট্রেড ইউনিয়নগুলি এটাকে প্রতিনিধিত্ব করছে, কিন্তু যে একলপ্তে উত্তরবঙ্গের প্রায় 5টা জেলায় ছড়িয়ে আছে এবং সম্প্রতি গত 30-40 বছর ধরে চা শিল্পের পুনর্গঠনের প্রক্রিয়ায় বিভিন্ন গ্রামীণ এলাকায় কৃষি বলয়ে, যেখানে তেমন চাষবাস হতো না, সেখানে চা নতুন করে চা গাছ সেখানে হয়েছে এবং উৎপাদনের প্রায় 50-50% পুরনো সেট গার্ডেন, যেগুলো থেকে কোয়ালিটি চা মূলত হয়। তার পাশাপাশি প্রায় 100-3 মতো শুধুমাত্র ফ্যাক্টরি আছে, সেই সকল ফ্যাক্টরি তৈরি হয়েছে যাদের নিজস্ব বাগান নেই। আবার বাগান তৈরি হয়েছে যাদের ফ্যাক্টরি নেই, প্রায় 50,000-এর মতো ক্ষুদ্র চা চাষিরা আছে। তাদের 10-15, 5-6 জন বা পারিবারিক শ্রম তারা দিয়ে থাকে। সব মিলিয়ে উত্তরবঙ্গের চা শিল্পের একটা রাজ্যের অর্থনীতিতে, দেশের অর্থনীতিতে একটা বড় অবদান তো আছেই, এবং সেখানকার যে বিভিন্ন জনজাতি, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, সবটা একটা ঐক্যবদ্ধভাবে সেই জায়গাটায় তারা রয়েছে। এবং যে লড়াই আন্দোলন, তাদের প্রাপ্য যে অধিকার, সাংবিধানিক অধিকার, তাদের যে অ্যানসেস্ট্রাল ল্যান্ড, পুরনো যে চা বাগানগুলো যেগুলো ব্রিটিশ আমলে তৈরি হয়েছে বা পরবর্তীকালে যেগুলো এসছে, যেগুলো গভর্নমেন্টের লিজ হোল্ড ল্যান্ড, সেই সকল ল্যান্ডে তাদের গ্রাম, তাদের পাড়া, তাদের বাড়ি, তাদের খেলার মাঠ, তাদের মন্দির, মসজিদ, চার্চ, গির্জা, গুম্ফা, সবই ওইখানে। সেখানে জলাশয়, নদী, নালা ইত্যাদি। ফলে তো এগুলো এই সম্প্রতি গত 10-15 বছর থেকে খুব একটা কদর্য অবস্থা তৈরি হচ্ছে। সেটা রাজ্যের যে জমিনীতি, সেই জমিনীতিকে কেন্দ্র করে, যেখানে রাজ্য সরকার এই লিজ হোল্ড ল্যান্ডগুলোকে একটা অংশকে কেটে নিচ্ছে, কোথাও চা গাছকে তারা অস্বীকার করছে, চা বাগানকে। ফলে চা গাছ তুলে দিয়ে সেগুলো বিভিন্ন যে ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের হাতে তুলে দিচ্ছে, রিয়েল এস্টেটকে দিয়ে দিচ্ছে। ফলে বহু মানুষ কাজ হারানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে, বেশ কিছু জায়গায় হারিয়েছে। এবং এটা করার একটা প্রেক্ষাপট হিসাবে চা শিল্পের অগ্রগতির জন্য উৎপাদকদের একটা শিল্পের বাণিজ্যের পরিবেশ সঠিকভাবে করে দেওয়ার জন্য, এবং চা শ্রমিকদের এই জীবিকা, যে শতাব্দী প্রাচীন এই জীবিকা, যা খুব নিশ্চিত একটা পরিবেশ দেয়, নিজেদের একটা ঠিকানা দেয়, কর্মসংস্থান দেয়, যেটা দেশের পার্লামেন্টে গৃহীত আইন কানুন দ্বারাই হচ্ছে, সেটা ফ্রেমড হয়ে আছে, এবং সরকারেরও, রাজ্য সরকারেরও আইন কানুন দ্বারা ফ্রেম হয়ে আছে। এগুলোকে অবহেলা করা হয়েছে এবং করা হচ্ছে। যত দিন যাচ্ছে তত বেশি স্পষ্টত এগুলোকে অবহেলা করা হচ্ছে, যাতে তাদের জীবন এবং জীবিকা এবং সোসাইটি একটা আশঙ্কা, অনিশ্চয়তার মুখে দাঁড়ায়। তারা ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় বাঁচার প্রয়োজনে। এবং সেটাই হচ্ছে। সেটা শুধু পশ্চিমবঙ্গে না, একই কর্মকাণ্ড গত কয়েক বছর থেকে আসামে বিজেপি গভর্নমেন্টও করছে, ত্রিপুরায় বিজেপি গভর্নমেন্টও তাই করছে। এবং প্রকৃত যে বড় বড় উৎপাদক যারা, তারা দক্ষিণ ভারতের দিকে চলে যাচ্ছে, সেখানে বা বিশ্বের অন্যান্য প্রান্তে চলে যাচ্ছে তাদের যারা চা উৎপাদক এইসব যারা আছে। ফলে সবটা মিলিয়ে আসাম, বেঙ্গল, ত্রিপুরা থেকে পরিযায়ী শ্রমিক এই চা শিল্প এলাকার, তাদের যে বংশ পরম্পরায় যে কাজ, যে দক্ষতা, যাদের শ্রমের বিনিময়ে, যাদের
কষ্ট ঘামের বিনিময়ে দার্জিলিংয়ের চা আজ বিশ্বের সেরা চা হিসাবে প্রতিষ্ঠিত, এবং ভারতের বর্ষে যে ডুয়ার্সের চা বা আসামের চা, এগুলো সব ইউপিএ 1 গভর্নমেন্টের সময়কালে শ্রমিক আন্দোলনে শ্রমিক সংগঠনগুলোর সাথে বসে, উৎপাদকদের সাথে বসে এগুলো সব জিআই করা হয়েছে। কিন্তু নেপাল থেকে চা আসছে, অত্যন্ত হচ্ছে গিয়ে গুণগত মান তার খারাপ, তার এমআর লেভেল মানে তার কেমিক্যাল রেসিডিউ লেভেল অনেক বেশি থাকছে। সেই সব চা দার্জিলিংয়ের চায়ের নামে সেগুলো সব বিক্রি বাট্টা হচ্ছে। এগুলো কেন্দ্রীয় সরকার দেখছে না। এর পাশাপাশি বিশ্বের সামগ্রিক বাণিজ্য পরিস্থিতির যে পরিবর্তন হয়েছে, সেইখানে দাঁড়িয়ে 2004 সালে ইউপিএ গভর্নমেন্ট 1-এর সময় পশ্চিমবঙ্গ সরকার, তৎকালীন বামফ্রন্ট সরকার, আসামের তৎকালীন যে আইএনসি সরকার ছিল, এবং তামিলনাড়ু গভর্নমেন্ট, কেরাল গভর্নমেন্ট, কর্ণাটক গভর্নমেন্ট, তাদের নিজস্ব রিপোর্টের ভিত্তিতে একটা ন্যাশনাল নীতি ফ্রেমওয়ার্ক হয়। ফলে 2006 সাল থেকে আবার চা শিল্পে একটা স্বর্ণ যুগ ফিরে আসে। সেই সময়কালে আধুনিকীকরণ হয়, গুণগত মান বাড়ে, ভ্যারাইটিস অফ চায়ের প্রোডাক্ট বাড়ে, এবং নতুন যে চা বাগান তাদের পিছনে গভর্নমেন্ট কীভাবে পলিসি নিয়ে দাঁড়াবে, রপ্তানির ক্ষেত্রে কীভাবে প্রমোশনাল পলিসি কী তৈরি হবে, এইসব তৈরি হয়েছিল। কিন্তু এই সময়কালে 2014 সালের পর এগুলো তৈরি করার জন্য যে নীতি থাকে, যে আইন থাকে, সেই 53 সালে চা আইনকে নস্যাৎ করে দিয়েছে এই গভর্নমেন্ট। ফলে টি বোর্ড, কফি বোর্ড, রাবার বোর্ড, এই ধরনের বোর্ডগুলোর কোনো কার্যকরী ভূমিকা এই মুহূর্তে নেই। ফলে ওই গুটি কয়েক বৃহৎ উৎপাদক বা বাণিজ্য সংস্থা, ইউনিলিভার, টেটলে যারা আছে, যারা উৎপাদন করে কম কিন্তু বাণিজ্য করে বেশি, বিশ্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে এরা আছে, কি কফি কি চায়ের ক্ষেত্রে। এরা সেই আপফ্রন্টে ব্যবসার ক্ষেত্রে এরা খুব উচ্চমানের, উচ্চ হারের মুনাফা এরা রাখছে, আর নিচের দিকে প্রকৃত যারা উৎপাদক তাদেরকে অকশন সিস্টেমে বা মনোপলি একটা দখল নিয়ে বাজারে তাদের দামকে সাপ্রেস করছে। সেখানে দাঁড়িয়ে এই যে স্ট্রাইক হচ্ছে, স্ট্রাইকের অন্যতম দাবিটা কি? অন্যতম দাবি হচ্ছে কাঁচা পাতার একটা হচ্ছে গিয়ে লাভজনক দাম সরকারকে নির্ধারণ করতে হবে, না হলে এই যে বিশাল এক এলাকার অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, একে বাঁচানো যাবে না। এবং চায়ের যে বাণিজ্যের ক্ষেত্রে আজকের উপযোগী সেটা করতে হবে। এটা 2002 সালে, 2001 সালে, 2000 সালে যখন এনডিএ 1 গভর্নমেন্ট ছিল, বাজপেয়ী গভর্নমেন্ট, যেখানে তৃণমূল দল যার সঙ্গী ছিল, পার্টনার ছিল, সেই সময়কালের কিছু দেশের চা শিল্পের স্বার্থবিরোধী, চা শ্রমিকদের স্বার্থবিরোধী এবং প্রকৃত চা উৎপাদক যারা, তাদের স্বার্থবিরোধী কিছু নীতি গ্রহণ হয়, যার একটা ব্যাকল্যাশ নেমে আসে। দেশে 135টা চা বাগান বন্ধ হয়ে যায়। এগুলো ইউপিএ 1 গভর্নমেন্টের সময় সব কারেকশনাল পলিসি, মেজারমেন্ট সব নেওয়া হয়েছিল, এবং তাতে করে আবার এটা পুনরুজ্জীবন হয়। এই মুহূর্তে বেশ কিছু চা বাগান বন্ধ হয়ে আছে। টি অ্যাক্ট 1953, প্রধানমন্ত্রী কয়েকবার আসেন, নির্বাচনের আগে ঘুরে যান, কিন্তু তিনি ডানকানের মতো বিশাল চায়ের যে প্রতিষ্ঠান, ডানকান ইন্ডাস্ট্রি, যাদের হাতে প্রায় 14টা বাগান, ডুয়ার্সের নামি দামি বাগান, খুব উচ্চ গুণমানের যেখানে হচ্ছে চা তৈরি হতো, সেগুলো যে ধ্বংসের কিনারায় গিয়ে পড়ে গেল। তো এর আগেও চা বাগান বন্ধ হতো, কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গ যে চা উন্নয়ন নিগম, ওয়েস্ট বেঙ্গল টি ডেভেলপমেন্ট কর্পোরেশন, বা তারও আগে কেন্দ্রীয় সরকারের হাতে যে টি ট্রেডিং কর্পোরেশন ছিল, তারা সেই সকল বন্ধ বাগানকে নিয়ে সেগুলোকে পুনরুজ্জীবন করতো, করে সেগুলোকে চালাতো, শ্রমিকদের জীবিকার ক্ষেত্রে নিশ্চয়তা দিত। এবং এটা তামিলনাড়ুতেও আছে, এটা কেরালাতেও আছে, তাদের রাজ্য সরকারের অধীনস্থ যে টি ডেভেলপমেন্ট কর্পোরেশন বা কফি ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেগুলো একটা সাপোর্ট, একটা ব্যাকআপ এটা দরকার। যেই ধরনের আর্থিকভাবে দুর্বল এবং সামাজিকভাবে পিছিয়ে থাকা এই সকল শ্রমজীবী মানুষের, যার বিশাল একটা অংশ হচ্ছে গিয়ে ট্রাইবাল, এসসি, ওবিসি এবং লিঙ্গুইস্টিক মাইনরিটিস, ফলে এদের জীবন জীবিকার প্রোটেকশনের ক্ষেত্রে সংবিধানের, সেটা স্টেট পলিসিতে হোক বা সংবিধানের বিভিন্ন ক্লজে হোক, যে দায়িত্ব আছে, সেটা নেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে নতুন গভর্নমেন্ট আসার পর তৃণমূল গভর্নমেন্ট 11 সালে ওয়েস্ট বেঙ্গল টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের সমস্ত বাগান কোনোরকম আইনি প্রক্রিয়া অবলম্বন না করে জলের দরে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে তুলে দিল। যে সকল বাগান ঠিকঠাক চালাতে পারছে না, দেনার দায়ে জড়িয়ে আছে, সেই সকল বাগান নেওয়ার যে প্রক্রিয়া, সেই পথে না গিয়ে এইসব বাগানে কোথা থেকে কাকে কোন ব্যবসায়ীদের ধরে এনে নির্বাচনের আগে ফিতে কেটে সেই বাগান খোলা হলো বলে ঘোষণা করছে। এরকম প্রায় 24টা বাগান সারা রাজ্যে, পশ্চিমবঙ্গে এইভাবে পড়ে আছে। তো এইখানে দাঁড়িয়ে এই যে কালো টাকাকে সাদা করার জন্য একটা সিম্পল জিএসটি নাম্বার নিয়ে যে সকল ওয়ার্কাররা কাজ করছে তাদের ওয়েজ পেমেন্ট করা, এবং প্রকৃত অর্থে সেই সকল
বাগানগুলোকে পুনরুজ্জীবন করতে না পারা, এর আগেও বাগান বন্ধ হয়েছে, সেই বাগান গভর্নমেন্ট ইত্যাদি তাদের নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে ব্যাংক, প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট, যারা সিকিউর ক্রেডিটার, তারা সব এক কাছে বসে রিভাইভাল প্ল্যান করে তো করেছে, তো এর আগেও তো হয়েছে, বহু বাগান হয়েছে এর আগে সব। টি বোর্ডের সেখানে একটা বড় ভূমিকা থাকতো, ফিনান্স ডিপার্টমেন্টের ভূমিকা থাকতো, কমার্স ডিপার্টমেন্ট নোডাল মিনিস্ট্রি হিসাবে ভূমিকা নিত। এই গত 10-15 বছরে একটা মিটিং হয়েছে নোডাল মিনিস্ট্রি আন্ডারে। ফলে সেটা শুধু চা শিল্পে না, মানে সরকার এইসব বিষয়ে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে এই শিল্পগুলোকে প্রতিষ্ঠিত, যে ট্র্যাডিশনাল শিল্প যেখানে প্রায় 4.5 লক্ষ শ্রমিক কাজ করে, লাখ লাখ পরিবার কাজ করে, এবং বর্ডার এলাকা, খুবই সংবেদনশীল এলাকা, এইসব এলাকার এখন পরিবেশ ধ্বংস করছে। সেখান থেকে খুশি ন্যাশনাল হাইওয়ে অথরিটি তাদের রাস্তা বানানোর জন্য বালি তুলছে, পাথর তুলছে, এবং সেই সুযোগে আরও সব স্থানীয় যেসব দাপুটে নেতারা আছে তারা বাড়ি, এই পাথর, ফরেস্ট কাটা, এইসব ব্যবসার সাথে যুক্ত হয়ে গেছে। ফলে তো উত্তরবঙ্গের যে জৈব বৈচিত্র্যময় যে আবহাওয়ার পরিবেশ, যে ট্রপিক্যাল এটা পরিস্থিতি, যেখানে চা ইত্যাদি উৎপাদন হয়, বিভিন্ন ফ্লোরা ফাউনা, যে বায়োডাইভার্সিটি, বিভিন্ন জীববৈচিত্র্য, যেখানে মানুষ পর্যটনের জন্য যায়, এগুলো সব ধ্বংসের মুখে। দার্জিলিংয়ের সবুজ প্রায় ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। এখন বড় বড় চা বাগানকে বলছে রিয়েল এস্টেট প্রপার্টির হাতে তুলে দেবে। তো যা এদিকে ঘটেছে, একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে, সেসব জমি জায়গা, সেখানকার শ্রমিক পরিবারগুলোর কোনো পুরনো দেনা অর্জিত পাওনা, সেগুলো সব সেটেল হয়নি, সেটা জমি গভর্নমেন্ট বেচে দিচ্ছে, রিয়েল এস্টেটের হাতে তুলে দিচ্ছে, এসব বেআইনি কারবার হচ্ছে। এখন তো শুরু হয়েছে গিয়ে স্কুল কলেজ এগুলোকে সব বন্ধ করা, সরকারি বিভিন্ন দপ্তরের হাতে যে সকল জমি আছে মাপাজোকা শুরু হয়েছে, যেসব জমি এককালে দেশের উন্নতির জন্য, সরকারি পরিকাঠামো গড়ে তোলার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল এইসব হওয়ার জন্য যেসব জমি জায়গা মানুষ দিয়েছিল, কোথাও বিনা পয়সা দিয়েছিল, 1 টাকার বিনিময়ে দিয়েছিল, কিছু না নিয়ে দিয়েছিল, কোনো চাকরি ছাড়াই দিয়েছিল, সেই সব জমি জায়গা এখন গিয়ে খালি করছে, কেন সরকারি কোনো স্কুল কলেজে রাখবে না। তো এই দুষ্কৃতির যে একটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক একটা পরিকাঠামো, যেখানে উপর থেকে নিচ পর্যন্ত একটা বড় অংশের পুলিশ, সাধারণ প্রশাসন পর্যন্ত যুক্ত হয়ে গেছে, এটা দম বন্ধ করা অবস্থা তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ফলে তো এই স্ট্রাইক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। স্ট্রাইকের অন্যতম দাবি শ্রমকোড পশ্চিমবঙ্গ সরকার অফিসিয়ালি মেনে নেয়নি, ঠিক আছে, কিন্তু বাস্তবত তো শ্রমকোড যখন শ্রমিক সংগঠনকে তার কার্যক্রম করার একটা ফ্রি সাংবিধানিক অধিকার সেটা দেওয়া হচ্ছে না শ্রমিক কর্মচারীদের দপ্তরে, কলকারখানায়, কর্মস্থলে, বিভিন্ন জায়গায়, সেখানে দাঁড়িয়ে এ তো শ্রমকোড এর চেয়েও কঠিন আইন, শ্রমিক স্বার্থ বিরোধী, শ্রমিক সংগঠন করা বিরোধী, বাধা, ত্রিপাক্ষিক দ্বিপাক্ষিক আলোচনার পরিবেশগুলোকে নষ্ট করে দেওয়া, এক অংশের মালিকদের হাতকে শক্ত করা। ফলে এই সব মিলিয়ে শ্রমকোডের থেকে আরও ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবঙ্গের শিল্প কর্মসংস্থান কাজের ক্ষেত্রে হয়ে আছে। হাইয়েস্ট নাম্বার অফ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে আছে, 15 বছর, 20 বছর, 22 বছর ধরে সমস্ত ডিপার্টমেন্টে একদম আপ টু দ্য পঞ্চায়েত লেভেল কাজ করে যাচ্ছে, কেউ কোনো রিক্রুটমেন্ট নেই। ফলে রিজার্ভেশন পলিসি এগুলো কিছু মানা হচ্ছে না, টাকার বিনিময়ে সব নেওয়া হচ্ছে সম্প্রতি। ফলে এই যে দীর্ঘকাল থেকে যে ছেলেমেয়েরা এইসব জায়গায় কাজ করছে, তাদের তো একটা বেস লেভেল মিনিমাম ওয়েজ ডিটারমাইন্ড হতে হবে, এবং যে ধরনের কাজ করছে সেটা অনেক ক্ষেত্রে ডিএম অফিসগুলোতে, এসডিও অফিসগুলোতে, বা সরকারি ডাইরেক্টরেটের অফিসে যে সকল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছে, এমপ্লয়ি আছে, টেকনিশিয়ান আছে, বা স্কিল ওয়ার্কার আছে, তাদের সেই সব গ্রেড পে, তার সাথে সমকাজের সমবেতন, যে সুপ্রিম কোর্টের ভার্ডিক, দেশের সংবিধান, সেগুলোকে তো ইমপ্লিমেন্ট করতে হবে। এটাই তো হচ্ছে গিয়ে আমাদের মূল দাবি। বাজার দর বেড়ে যাচ্ছে, অথচ মিনিমাম ওয়েজের কোনো ঘোষণা, কোনো নোটিফিকেশন ডিফারেন্ট ক্ষেত্র ধরে সেটা নেই। ত্রিপাক্ষিক চুক্তি মালিকদেরকে নিয়ে এসে বসাচ্ছে, সরকার ডাইরেকশন দিচ্ছে, মালিকরা যেভাবে বলছে সরকার সেইভাবে নির্দেশ দিচ্ছে, দিয়ে হচ্ছে শ্রমিকদেরকে একবারে একটা মানে কঠিন দুরাবস্থার মধ্যে ঠেলে। কিন্তু এটা তো মানতে হবে যে এই স্ট্রাইক একটা সাধারণ ধর্মঘট, জেনারেল স্ট্রাইক। তার কারণ যেটা মূল মেরুদণ্ড অর্থনীতি, সেইটা যেভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে, একটা দেশ, সেই দেশে 40-45 কোটি মানুষ খেতে পাচ্ছে না, তার ঘর বাড়ি নেই, তার পুষ্টি নেই, তার স্বাস্থ্যের কোনো নিরাপত্তা নেই, কর্মসংস্থান নেই, মানে সর্বোচ্চ পরিমাণে বেকারের সংখ্যা পৌঁছে গেছে, দারিদ্র্যের সংখ্যা তীব্র হয়ে গেছে। অথচ দেশে জিডিপি স্ট্যান্ডার্ড কখনোই 5-5.5-এর নিচে নামেনি, যে পরিস্থিতি যাক না কেন। তাহলে কি পরিমাণে প্রতিটি বাড়ির কর্মক্ষম মানুষ বয়স হয়ে গেলেও তারা কি পরিমাণে, সে সংগঠিত ক্ষেত্র হোক, অসংগঠিত ক্ষেত্র হোক, পরিষেবা ক্ষেত্র হোক, শিল্পক্ষেত্র হোক, উৎপাদনের ক্ষেত্র হোক, কৃষি ক্ষেত্র হোক, সেই ক্ষেত্রে কি পরিমাণে তারা মেহনত করছে, কষ্ট করছে বেঁচে থাকার জন্য। আর সেখান থেকে সৃষ্টি সম্পদটাকে পুঞ্জীভূত করে এক কাছে করে কেন্দ্রীয় সরকারের যা ট্যাক্স পলিসি বা ডিফারেন্ট পলিসি বা ইনসেন্টিভ, সব কিছু মিলিয়ে কতিপয় যে মনোপলি হাউস সরকারের বাদান্যতায়, সরকারের পৃষ্ঠপোষক,
এই কয়েকটা গ্রুপে তাদের হাতে সব টাকা গিয়ে জমা হচ্ছে। ফলে তো বৈষম্যের চরিত্র, এ তো কোনো ট্রেড ইউনিয়নের কথা না, এ তো হচ্ছে গিয়ে বিভিন্ন রিপোর্টে উঠে আসছে। সেখানে কেন ওয়েলথ ট্যাক্স, কেন ইনহেরিটেন্স ট্যাক্স এগুলো চাপানো হবে না, কেন ট্যাক্স নতুন করে ডিটারমাইন হবে না? সরকার এখন যা আয় করে, আমরা খেটে খুঁটে শ্রমিক কর্মচারী, দেশের কৃষক, এই আপফ্রন্টের আইটি সেক্টর বা বিভিন্ন সেক্টরের ছেলে মেয়েরা, এরা সব 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে নিজেদের বাঁচার প্রয়োজনে হুমকির সামনে এইসব তাদের কাজ জীবিকাকে বাঁচানোর জন্য যে খাটছে, তাতে করে যে জিডিপিটা, তাতে কোথায় মাথা পিছু তো আয় তেমনভাবে বাড়ছে না, সঞ্চয়টা দিন প্রতিদিন কমে যাচ্ছে। এটা তো সরকারি রিপোর্টে আছে। যার জন্য এটা একটা দেশের অর্থনীতিকে বাঁচানো, এবং যেভাবে সংবিধানের উপরে হামলা হচ্ছে, ধর্ম নিয়ে ধান্দা, ধর্ম নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে হচ্ছে গিয়ে মানুষে মানুষের বিভেদ, হিংসা, এটা কি এই ভারতবর্ষ? হ্যাঁ, ফলত এই ভারতীয় সভ্যতাকে দুমড়ে মুচড়ে শুধুমাত্র গদিতে থাকার জন্য, শাসনে থাকার জন্য, লুটে পুটে খাওয়ার জন্য, কিছু বড় বড় বৃহৎ কর্পোরেট তাদের হাতে তুলে দেওয়ার জন্য এসব সাম্প্রদায়িক রাজনীতি, হিংসার রাজনীতি, বিদ্বেষের রাজনীতি এইসব তৈরি হচ্ছে। ফলে সেইখানে দাঁড়িয়ে এখন সবচেয়ে বড় বিপদ যেটা, সেটা হচ্ছে 9 জুলাই কি হবে। আমেরিকা তো হুমকি দিয়ে রেখেছে, এই যে 90 দিনের মাথার আর মাত্র একটা দিন বাকি আছে, ভারত সরকার আমেরিকার হুমকির সামনে আত্মসমর্পণ করে যদি এই ট্যারিফ এগ্রিমেন্ট, ট্রেড এগ্রিমেন্টে সে সই করলো তো করলো, না হলে বেস রেট 10% অযৌক্তিক ট্যারিফ ইন্ডিয়ার প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে, পরিষেবার ক্ষেত্রে সেটা চাপাবে, এবং সেটা 26% থেকে শুরু করে 70% পর্যন্ত যেতে পারে। ইউকের সাথে একটা যাই হোক একটা এগ্রিমেন্ট হয়েছে, এই সময়কালে গিয়ে ব্রিক্সে একটা যাই হোক আলোচনা একটা দাঁড়াচ্ছে, রাশিয়া, চীন ইত্যাদির সাথে কিছু একটা ক্যালিব্রেশন করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের যে সকল সেক্টরে শিক্ষিত স্কিল্ড ওয়ার্কার, এমপ্লয়ি, লেবার আছে, তার একটা বড় পরিমাণ অংশ আমাদের জিডিপির প্রায় 10%-এর কাছাকাছি, সেটা হচ্ছে আইটি-ইএস সেক্টর। এর যেটা ট্রেডিং পার্টনার, ব্যাকআপ এবং আপফ্রন্টের, সেটা তো আমেরিকা। এখন সেইখানে ও যেটা হুমকি দিচ্ছে, ভারতের কৃষি পণ্য, ভারতের কৃষি বাজার, ভারতের দুগ্ধের বাজার, ভারতের যে হচ্ছে গিয়ে পশুজাত যে সকল পণ্য পরিষেবা, এই সব খুলে দিতে হবে। হ্যাঁ, সেইটা করার জন্যই, আমেরিকাকে সন্তুষ্ট করার জন্যই নমস্তে ট্রাম্প করে তো পার্লামেন্টে কোভিডের সময় 3-3টে কৃষি আইনকে পাস করিয়েছিল, যার জন্যই তো সেটা আটকানোর জন্য। ফলত ভারতের রাজনৈতিক অবস্থান, পররাষ্ট্রনীতি, ভারতের অর্থনীতির অভিমুখ, সেটা আমেরিকার ওই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের অভিমুখী হবে, তাহলে ভারত সর্বনাশ হয়ে যাবে। যার জন্য 9 জুলাইয়ের ভারতকে বাঁচানোর জন্য, ভারতের অর্থনীতি, ভারতের সার্বভৌমত্ব, ভারতের স্বয়ংভরতা, ভারতের পাবলিক সেক্টর, ভারতের কৃষি, ভারতের এই বিশাল অংশের অসংগঠিত শ্রমিক, যাদের অবদান ছাড়া ভারতবর্ষের এই জিডিপি এই জায়গায় পৌঁছতো না, সম্পদ এইভাবে তৈরি হতো না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে গিয়ে 9 জুলাইয়ের এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা ভালো, যে সকল দাবি, যে সকল পলিসি প্রতিরোধ করার কথা বলা হচ্ছে, এবং তার বিকল্প যে সকল নীতি আমরা আনার কথা বলছি, যা কর্মসংস্থান সৃষ্টি করবে, যা কখনোই সরকারি তিজোরি থেকে টাকা নিয়ে ওই হচ্ছে গিয়ে বৃহৎ গোষ্ঠীগুলোর হাতে তুলে দেওয়া না। ফলত এগুলোর স্ট্রাইক বিরোধী মুখে বলে দিলেই হবে না, কাজের দিন নষ্ট হয় না, একটা সিগন্যাল দিতে হয়, একটা বিকল্প নীতির কথা শ্রমিক কর্মচারী সংগঠনগুলো তারা খুব কাছ থেকে উৎপাদনের প্রত্যেকটি ক্ষেত্রে তারা দেখছে। 1 কোটির উপরে প্রকল্প কর্মী আছে, যারা দেশে পোলিও দূর করে দিল খেটে খুঁটে, যারা অপুষ্টি দূর করে দিল, যারা গ্রাউন্ড লেভেল থেকে প্রাতিষ্ঠানিক প্রসব সেটাকে গ্যারান্টি করলো। সেই আশা, আইসিডিএস, মিড ডে মিল ওয়ার্কার, ডিফারেন্ট কাইন্ড অফ টিচার্স, কেয়ারটেকার যারা আছে, তাদের ক্ষেত্রে কোনো রকম কিছু হয়েছে? এই যে 92% প্রায় অসংগঠিত শ্রমিক, গিগ ওয়ার্কার্স, যাদের সংখ্যা প্রতিনিয়ত অ্যাপ বেসড ওয়ার্কার বাড়ছে, কারণ ইউপিআই আমাদের দেশের একটা খুব স্ট্রং ফাউন্ডেশনের উপরে ইউপিআই আছে, ফলত সেটাকে কেন্দ্র করে বাণিজ্য ইত্যাদি, ব্যবসা, আদান প্রদান এগুলো বাড়ছে, এবং সেগুলোর সাথে যে ওয়ার্কাররা যুক্ত হচ্ছে, স্কিল, সেমি স্কিল, আনস্কিল, তাদের কোনো ফ্রেমওয়ার্ক হচ্ছে তাদের জীবিকার ক্ষেত্রে, তাদের মিনিমাম ওয়েজের ক্ষেত্রে, তাদের ভবিষ্যৎ নিধির ক্ষেত্রে, তাদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের ক্ষেত্রে? ফলত এটা বলে দিলেই তো হবে না যে শ্রম কোডে এগুলো হবে না। ইজ অফ ডুইং বিজনেস একদম খুল্লা একটা কারখানায় ফার্নেস ব্লাস্ট করে গিয়ে হচ্ছে কি 40-50টা করে মরে যাবে, সরকারের কোনো ভিজিলেন্স থাকবে না, সরকারের কোনো পর্যবেক্ষণ থাকবে না, ফ্যাক্টরিজ ইন্সপেক্টররা ঘুরবে না নিয়মিতভাবে। এত বড় ঘটনা যে ঘটে গেল হায়দ্রাবাদে 30 তারিখে, সব পুড়ে ছাই হয়ে গেল, এখানে ওখানে সব মরে পড়ে থাকছে, বডি ফিরে আসছে বাড়িতে। তাহলে সেই সকল মালিকদেরকে যখন অনুমতি দেওয়া হচ্ছে এইসব ব্যবসা করার জন্য, যে ধরনেরই হোক না কেন, তখন সেগুলোর পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, ট্রেনিং ঠিকঠাক দিচ্ছে কিনা, প্রোটেক্টিভ গিয়ার আছে কিনা,
বিপজ্জনক কাজের যে ইয়ে থাকা দরকার, সেফগার্ডস থাকা দরকার, পরিকাঠামো যেটা হ্যাঁ এগুলো আছে কিনা দেখতে হবে না। হ্যাঁ। ইজ অফ ডুইং বিজনেস, খালি আমি হচ্ছে গিয়ে সিঙ্গেল পয়েন্ট উইন্ডো দিয়ে তাকে পারমিশন দিয়ে দিলাম, সেই ব্যাংক থেকে টাকা লোন নিয়ে গিয়ে সে করে ফেললো, তারপরে সেখানে সেই রাজ্যের দেশের শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানরা সেখানে মরছে না কি করছে, কি অবস্থায় তারা কাজ করছে, এগুলো বলে দিলেই হয়ে গেল। কোভিডের সময় একটা ওয়ার্ক ফ্রম হোম তৈরি হয়েছিল, এখন সব তৈরি করে নিয়েছে বিভিন্ন জায়গায়। এতে করে কেউ আর 8 ঘন্টা কাজে আছে নাকি? এটা করতে পারে নাকি? এইভাবে করা যায় নাকি? তাহলে এগুলোর উপর সরকারের একটা ভূমিকা থাকতে হবে না? সরকার যেহেতু ভূমিকা বছরের পর বছর নিচ্ছে না, আমরা দেখছি আমাদের ঘরের ছেলে মেয়েরা সব উঠতি বয়সী ভালো, সব তারা ট্রেন্ড, তারা সব এইভাবে তারা হচ্ছে গিয়ে তাদের জীবন আর তাদের পরিবার, তাদের ওয়ার্ক প্লেস ব্যালেন্স করতে পারছে না। কেন এডুকেশন সেক্টরে যে লোন হয়ে আছে সেটা ছাড় দেওয়া যায় না? রিলিফ দেওয়া যায় না? কেন তাকে বাধ্য করা হচ্ছে যে কোনো কাজ সে করবে? তার কাছে কেন কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বেরোনোর পর একটা অপশন থাকছে না? তাকে লোন শোধ করতেই হবে সাথে সাথে। তুমি সবাইকে ছাড় দিচ্ছ, লক্ষ লক্ষ কোটি টাকা তুমি হচ্ছে ছেড়ে দিচ্ছ আদানিদের, আম্বানিদের জন্য, বিড়লাদের জন্য, তাদের সাথে লিঙ্কড বিভিন্ন কোম্পানিগুলোর জন্য তুমি মার্জিন করতে যাচ্ছ, মার্জিন করতে গিয়ে ছেড়ে ছুড়ে দিচ্ছ ব্যাংকের। হ্যাঁ, তাহলে সেটা করা যায় না। এমনকি সরকারি ক্ষেত্রেও যে কন্ট্রাকচুয়াল কর্মী কাজ করছে তাদেরকেও যে আজ বাদে কাল গিয়ে পার্মানেন্ট করবে বা করার যে এদের মানসিকতা আছে দেখে তো মনে হয় না। আরে যে কাজ করছে সেই কাজের অন্য অফিসের একজন কর্মচারী, একজন অফিসার যা পাচ্ছে সেইটাই দিক না, সম কাজে সম বেতন। এটা তো আমাদের কনস্টিটিউশনাল একটা ফান্ডামেন্টাল বেসিক পয়েন্ট। সেটাকে ইমপ্লিমেন্ট করুক না, সংবিধানে হাত দিয়ে সব হচ্ছে কি মন্ত্রিসভা গঠন করছে। তার তার অর্ধেকটা দিয়েও তো সেই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে তার পিএফ এর গ্যারান্টি, তার গ্র্যাচুইটির গ্যারান্টি বা তার চাকরির যে বেসিক গ্যারান্টি, সে যে একটা ঠান্ডা মাথায় রেখে কোথায় লেখা আছে, কোথায় প্রমাণ হয়েছে পৃথিবীর কোনো জায়গাতে কি ওয়ার্কারকে যদি ডিসেন্ট ওয়ার্ক প্লেস দেওয়া হয়, ডিসেন্ট পে প্যাকেট দেওয়া হয়, তার যদি ফেসিলেট করা হয়, তাহলে তার প্রোডাক্টিভিটি কমেছে, কস্ট টু দ্য কোম্পানি বেড়েছে। বরঞ্চ প্রোডাক্টিভিটি এমন জায়গায় গিয়ে পৌঁছায়, কাজের জায়গায় যদি এমপ্লয়ি ওয়ার্কার সে যদি সন্তুষ্ট থাকে, তাহলে এমন জায়গায় গিয়ে প্রোডাক্টিভিটি পৌঁছায় যে সেটা দেখতে হয় না। সেটাই তো হয়েছে এখনো পর্যন্ত। তো ভারতবর্ষের যে পাবলিক সেক্টরগুলো লক্ষ লক্ষ টাকা ডিভিডেন্ড সরকারের ঘরে দিচ্ছে। তাহলে তুমি সরকারের ঘরে ডিভিডেন্ড দিচ্ছ, আর তুমি যাদের কাছ থেকে আয় করছো, যাদের শ্রমের বিনিময়ে আয় করছো, সেই সকল পাবলিক সেক্টরে যে লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছে, তাহলে তাদের পে প্যাকেট আগে ঠিক করো। হ্যাঁ, তাদের যে ন্যায্য পাওনা সেগুলোকে আগে ঠিক করো। দিস ইজ জাস্টিস। এটাই তো সামগ্রিকভাবে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হয়। তো তুমি সেখান থেকে ডিভিডেন্ডে টাকা নিয়ে সেই টাকা তুমি আবার হচ্ছে গিয়ে বড় বড় সব শিল্প গোষ্ঠীগুলোকে তাদেরকে তুমি হচ্ছে গিয়ে দিচ্ছ। হ্যাঁ, ফলে কি সিএসআর, কিসের সিএসআর, কিসের ডিভিডেন্ড? যারা প্রফিট করলো তারা আগে তাদের ইনহাউস যে সিচুয়েশনটা, সেখানকার মুখ্য প্রাপক দাবিদার যে ওয়ার্কার, সে যে কোনো ক্যাটাগরির হতে পারে, তার ডিএ, তার ভিডিএ, তার আদার বেনিফিট, সেখানকার যে সোশ্যাল পরিকাঠামো, হসপিটাল, স্কুল, বাচ্চা কাচ্চাদের জন্য স্কুল বাস, সেগুলো করুক। তারপরে বেঁচে পড়তে থাকলে সে দেবে গভর্নমেন্টকে ডিভিডেন্ড। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। জিয়াদা, বলছি, ধরো আমরা তো দেখছি এই বিগত 14-15 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশ প্রশাসন, আইন কানুন যেভাবে পারছে ব্যবহার করে, এমনকি নিজের দলের গুন্ডাদের রাস্তায় নামিয়ে দিয়ে যে ধর্মঘটকে কোনোভাবে বানচাল করতে হবে, ধর্মঘট মানে কোনোভাবে ভেঙে দিয়ে যে না ধর্মঘট বলে কিছু হচ্ছে না, আমাদের রাজ্যে খুব মানে সবকিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ধর্মঘট বলে এখানে কিছু হয় না। এবং এরকম একটা প্রচেষ্টা তারা সর্বশক্তি দিয়ে করে ধর্মঘট ভাঙা। এবং তার পাশে কিছু এক শ্রেণীর মিডিয়া হাউস, একটা অংশ, তারা প্রতিনিয়ত তারা এই চেষ্টাটা করে গেছে, আজ থেকে না বহুদিন আগে থেকে, বামফ্রন্ট সরকার থাকাকালীন এবং তারপরেও, যে ধর্মঘটটাকে একটা নেগেটিভ কোনোটেশন দেওয়া, যে ধর্মঘটটা খুব বাজে একটা জিনিস এবং ধর্মঘট করলে একটা মানে একটা কর্মনাশা ব্যাপার, যে কতজন কাজ করতে পারছে না, কতজন কাজ হারিয়ে ফেলছে, এবং ধর্মঘটের দিন এরকম কত ক্ষতি হয়ে গেল কত সাধারণ মানুষের, এরকম একটা নেগেটিভ কোনোটেশন দিয়ে ধর্মঘট ব্যাপারটাকে ভিলিফাই করা।
নেগেটিভ ইম্প্যাক্ট আনা মানুষের মনে, যে ধর্মঘটটা খুব খারাপ। তা এরকম একটা পরিস্থিতিতে তোমার বা আমাদের সংগঠনের, আমাদের কি মনে হয়, মানে ধর্মঘটের প্রভাবটা এই রাজ্যে কিরকম হতে চলেছে? ধর্মঘট ভালো হবে। ধর্মঘটটাকে ভয় পেয়ে শাসক গোষ্ঠীর বাদান্যতায়, তাদের পৃষ্ঠপোষকতায় যে সকল মিডিয়া লেখে, কিন্তু ঢেকে চেপে কি রাখতে পারবে দেশের অর্থনীতি কি অবস্থায় আছে, দেশের সমাজ কি অবস্থায় আছে, রাজনীতি কি পরিমাণে কলুষিত হয়েছে, দুর্নীতি দুষ্কৃতি, সে বিজেপির রাজ্য, সে হচ্ছে গিয়ে বিজেপির সাপোর্টিং যে পার্টি তাদের গভর্নমেন্ট ইত্যাদি। ফলত এটা না, আমরা ভারতবর্ষের মানুষ দেশ এবং দশের স্বার্থে যারা দেশটাকে বিভিন্ন দিক থেকে হচ্ছে গিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রয়াসী, তারা একটা ইউনিটি, স্ট্রাইক মেক্স ইউনিটি অ্যামং দ্য ওয়ার্কিং পিপল, স্ট্রাইক গিভ সিগন্যাল টু মেক ইউনিটি। অ্যান্ড এই ইউনিটিটাকে যে গভর্নমেন্টগুলো ভয় পায়, তারা স্ট্রাইককে ভয় পায়। ফলত ন্যায়ের জন্য, অধিকারের জন্য এক হওয়া এটা অন্য জিনিস। তারা চায় ধর্মের ভিত্তিতে এক হোক, খণ্ড বিখণ্ড হোক, একে অপরের বিরুদ্ধে লড়াই করুক, তারা ওটা চায়। ধর্ম, জাতি, কোনো রকমভাবে মানুষকে ভাগ করে দেওয়া, ডিভাইড অ্যান্ড রুল। স্ট্রাইক উইল গো অন, এবং এটা দ্য বিগেস্ট স্ট্রাইক হতে যাচ্ছে। এবং নিউ গ্লোবাল সিচুয়েশনে, চেঞ্জিং সিচুয়েশনে, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের দাপটের সামনে ভারতবাসী, ভারতের শ্রমজীবী মানুষ, কৃষক, আপামর জনসাধারণ, নাগরিক সমাজ আমেরিকার এই ধমকির সামনে, যেখানে মোদি থড়থড় করে কাঁপছে, এখনো পর্যন্ত কোনো স্ট্যান্ড নিতে পারছে না, সেখানে 9 জুলাই তার ওই যে তারিফ এগ্রিমেন্ট করতে হবে, 9 জুলাই যে শেষ তারিখ, সেই দিনে আমরা সেই সিগন্যাল দিয়ে দেশকে, দেশবাসীকে এবং দেশের আপামর শ্রমজীবী মানুষকে আমরা বাঁচানোর একটা বিকল্প রাস্তার খোঁজে এগোবো। এত কিছু মানে খুবই ডিটেলে বোঝানোর জন্য জিয়াদাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা দেখছেন, আমাদের দর্শকদেরও আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ, আমাদের আদাব, প্রণাম। আসুন, আসন্ন 9 জুলাই আমরা সবাই একসাথে মিলে সর্বভারতীয় সাধারণ এই ধর্মঘটকে, সাধারণ মানুষের জন্য, সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, আমাদের নিজেদের জন্য, নিজেদের শক্তির পরীক্ষার জন্য, নিজেদের শক্তি নিজেদের বুঝে নেওয়ার জন্য সফল হই, আমরা ধর্মঘটকে সফল করে তুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।